এমন একটা ফাঁদের মধ্যে পড়ে গেছি। আবার যদি নির্বাচন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যারাই ক্ষমতায় আসবেন তাদের সফলতা লাভের সম্ভাবনা 1% না, 99% হলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা। মানে একটা উভয় সংকটের মধ্যে আমরা পড়ে গেছি সুলতানা, যে এই উভয় সংকটে আমি বুঝতেছি, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে শুধু বলা ছাড়া আর চিৎকার করা ছাড়া এখানে কোনো কিছু সম্ভব না। তো এরকম একটা 99% ব্যর্থতা আপনি দেখছেন নির্বাচন হলেও। ধরেন কথার কথা, যদি আমি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে, এরকমই তো একটা আলাপ আলোচনা চারদিকে হচ্ছে। তো বিএনপির ব্যর্থতা আপনি 99% দেখছেন, তার মানে কি তারেক রহমানের মানে নেতৃত্ব আপনি ব্যর্থ হিসেবে দেখছেন? এখানে তারেক রহমানকে আপনি টার্গেট করবেন না, বিকজ হলো কি যে আমরা কোর্স অফ অ্যাকশনে যে খতগুলো করেছি এই মুহূর্তে ইকোনমি, মানে যে কোনো একটা দেশের, এই যে আমেরিকা যে ভেনেজুয়েলাতে এই কাজ করলো, তার $13 ট্রিলিয়ন তার ডেপ্থ, লোকাল ডেপ্থ। তো $13 ট্রিলিয়ন যে ঋণ আছে, সেই ঋণের ফাঁদ থেকে বাঁচা, অয়েল সাপ্লাইয়ের জন্য সেরকম একটা অমানবিক কাজ করে ফেললো। তো আমাদের ছোট দেশ অনুযায়ী আমাদের অর্থনীতি তার সাথে একটা বড় ফাঁদের মধ্যে আছে। তো পরবর্তী যে নির্বাচিত সরকার, তাদেরকে তো এই জিনিসগুলো মোকাবেলা করতে হবে, প্লাস এই যে ভেঙে পড়া চেইন অফ কমান্ড থেকে শুরু করে, আপনি দেখেন এই সময়টার মধ্যে কি হলো, প্রথমে আওয়ামী লীগের লোক চলে গেল, একটা বিরাট দফা খালি। মানে আওয়ামী লীগের যারা প্রশাসনে ছিলেন 90% লোকই তো আওয়ামী লীগের ছিলেন, তাদেরকে দমন করে রাখা হয়েছে। সেখানে সুপার নিউমারি হিসেবে বড় বড় পদগুলোতে জামাতের লোক আসছে, মাঝারি পদগুলোতে বিএনপির লোকগুলো আসছে। তো এই গত 17 মাসে বিএনপির যারা নেতৃবৃন্দ তারা ভীষণ রকম বিরক্ত। যদি বিএনপি ক্ষমতা আসে তারা কি করবে, মানে বড় বড় পদগুলো থেকে জামাতের লোকগুলো সরিয়ে দেবে, প্রশাসনে আর এক দফা ঝামেলা হবে, আওয়ামী লীগের লোক তো আর আসবে না। তাহলে আপনার রাষ্ট্র চালাতে তো দক্ষ প্রশাসন লাগবে, সেটা তো নেই। এখন এই আওয়ামী লীগ, জামাতের এই কথা বলে খালি করে দেওয়া হবে, ফলে কি হচ্ছে, প্রশাসন চলবে তো না। বিএনপি কি এই ক্রাইসিসটা বুঝতে পারছে না? তারা যে ইলেকশনে যাচ্ছে, না তাদের না তারা যদি বিএনপি, ক্ষমতায় আসে তাদেরকে এই ক্রাইসিস মোকাবেলা করতে হবে। তারা কি না সেটা হ্যাঁ, বিএনপি জিনিসটা খুব ভালো করে বোঝে, আপনার আমার সাথে অনেক ভালো করে বোঝে। এই জন্য আপনি বিএনপি তো প্রথম দিক থেকে আমি যতটুকু জানি, মেন্টালি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 3-4 বছর একটা ব্রিদিং টাইম দেওয়ার জন্য মেন্টালি প্রস্তুত ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো পারেননি করতে, সরকার পারেননি। এর কারণ হলো, মানে এখানে রাজনৈতিক শক্তিগুলো ভদ্রলোকে আসলে সহযোগিতা করেনি। যদি সত্যিকার অর্থে রাজনৈতিক শক্তিগুলো তারা নিজেদের তার আহ, তাকে কি সহায়তা করেননি, নাকি তিনি চাননি? আপনি বললেন যে 3-4 বছর বিএনপি দিতে চেয়েছে ডক্টর ইউনূস সরকারকে, রাইট? তো আমরা তো দেখলাম যখনই আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারেক রহমান লন্ডন থেকে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন। মানে ওই তারপরে তো তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন। ডক্টর ঠিক আছে ওইগুলো। ইউনূসের কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে আসলেন। তো আপনি কেমন করে বলছেন তারা 3-4 মাস সময়, এবং তাদেরই তো ক্ষতি হলো? মূল ব্যাপারটা হলো যে কতগুলো পলিটিক্যাল বিষয় থাকে, বিএনপি জামাতকে বলতে হয়, নির্বাচন চাইতে হয়, বলতে হয়, নেতাকর্মীকে ঠিক রাখতে হয়। কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটা হলো বিএনপির হাইকমান্ড, জামাতের হাইকমান্ড থেকে শুরু করে রাজনৈতিক যারা একদম হাইকমান্ডের চিন্তা ভাবনাগুলো করছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিষয়গুলো আছে, তিনি কিছু কাজ করতে গিয়ে দেখা গেল যে তিনি আহ, আমি মানে খুব সেন্সিটিভ জায়গা, যে জায়গাগুলো আছে সেখান থেকে তিনি কোঅপারেশন পাননি। আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা অনুযায়ী রাজনৈতিক দলগুলো কোনো ব্যাপার রিগ্রেট করেনি, আবার পিছনে এসে মানে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য যা যা করার তারা সবকিছু করেছে, ফলে সম্পর্কটা আসলে আফটার 3 মান্থস এটা নষ্ট হয়ে গেছে। কোন আহ, মা- রাজনৈতিক দল তাকে যদি কেউ সব 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 রাজনৈতিক দলই, এখানে যারা যারা আছে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার সামনে গিয়ে ইতিবাচক কথা বলেছে, বের হয়ে এসে নেতিবাচক কথাবার্তা বলেছে। আর দ্বিতীয়ত প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরকে ঠকানোর চেষ্টা করেছে। থার্ডলি হলো প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে তারাই ক্ষমতায় যেতে পারবে। সেটা এনসিপির মতো একটা ছোট নতুন দল, তারাও মনে করছে দে কুড বি দ্য প্রাইম মিনিস্টার, তারা প্রধানমন্ত্রী হতে পারে। জামাত মনে সেক্ষেত্রে করছে আপনি তারা, কেন সেই সেই এই যে তারা আশা দেখেছে, স্বপ্ন দেখেছে, তো আপনি তো এই স্বপ্ন দেখার আহ, প্রেরণাদায়ক হিসেবে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। ডক্টর ইউনূসই তো বলেছেন যে তারা তারা তাকে ক্ষমতায় এনেছে, তারা ভবিষ্যতের নেতৃত্ব। তো
তো আপনি এই রাজনৈতিক দলকে কেন দোষ দিচ্ছেন? না যদি ঠিক দেন আছে। তো ডক্টর 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 ইউনূস দিন। ডক্টর ইউনূস নন পলিটিক্যাল তার একটা বক্তব্য আমরা হয়তো সে মাস্টার মাইন্ড ক্ষমতা এনেছে ইত্যাদি ইত্যাদি এই কথাটা তো মানে আসলে মিথ্যা কথা বলেননি। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ছাত্ররাই এনেছেন। উনি আসলে ওইভাবে বিদেশে দ্বিধাদ্বন্দ্ব ছিলেন, তার মানে কোন ভয় ছিল, ছাত্ররা আতঙ্ক ছিল। এনেছে? এই যে নাহিদ, সার্জিসেরা তারা তো এখন দেখাই যাচ্ছে যে স্পষ্টতই তারা জামাতের লোক। ওই তো জামাতের লোকও তাহলে যদি জামাত হয়ে থাকে। এনেছে বলেন, ছাত্ররা কেন নাম দিয়ে তাকে পলিশ করা হচ্ছে? না, মূল ব্যাপার হলো যে এখানে জামাত তো ৩ থেকে ৪টি ফ্রন্টে তারা খেলেছে। এটা তো একেবারে প্রমাণিত। তাদের বিএনপির মধ্যে তাদের লোক আছে, এখনো আছে। আওয়ামী লীগের মধ্যে লোক তাদের এখনো আছে। আপনি সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা বলেন, তার আশেপাশে টিল নাও জামাতের লোক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জামাতের লোক আছে। এইটা জামাতের একটা স্টাইলে পরিণত হয়েছে। তো এটা তো হলো যে বিএনপি এটা একটা তারেক কৌশল। রহমানের চারপাশে নাই? আমি তো বললাম বিএনপির চারপাশে জামাতের লোক আছে টিল নাও এখন পর্যন্ত, এবং শেখ হাসিনার চারপাশে এখন পর্যন্ত দিল্লিতে জামাতের লোক আছে। সো ইটস ওপেন সিক্রেট। এটা এটা পলিসির ব্যাপার। তো এখানে দুটো ব্যাপার হলো, জামাত এই কাজগুলো করে মনে করেছে যে এইটা দিয়েই বোধহয় ক্ষমতা যাওয়া সম্ভব। কিন্তু এই যে নির্বাচন যখন শুরু হলো, তখন ওই যে তারা যেই জায়গাটাতে থেকে মনে করেছে বিশ্ববিদ্যালয়ে তারা জয়লাভ করবে, ডাকসু হবে, তাদেরকে হিরো বানাবে, আজাহারিকে বানাবে, আহমেদুল্লাহকে হিরো বানাবে, তাদের যে সমস্ত ওয়াজের ময়দানে যারা আছে তাদেরকে দিয়ে তারা একটা মানে যাকে ভাইব তুলে সারা বাংলাদেশের মানুষ ওই হাদির জানাতে যাতে যেভাবে অংশগ্রহণ করেছে বা বেগম জিয়ার জানাজাতে যেভাবে অংশগ্রহণ করেছে, এভাবে দলে দলে লোক ভোট কেন্দ্রে এসে সব দাড়ি ফেলায় ভোট দেবে। তো এই যে তাদের যে চিন্তা এবং চেতনাটা, এই নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তারা বুঝতে পারছে দে আর রং। মানে এখানে সীমিত সংখ্যক রেজিমেন্টাল ফোর্স দিয়ে চক্রান্ত করা যায়, কাউকে বিভ্রান্ত করা যায়, কোনো একটা দলের মধ্যে গুপ্তচর ঢুকিয়ে দেওয়া যায়, এই জিনিসগুলো করা যায়। কিন্তু ভোটের যে মাঠে, সেই ভোটের মাঠে এই রেজিমেন্টাল ফোর্সের সাথে সাথে জনপ্রিয়তারও একটা রেশিও থাকা দরকার। এখন সেই জনপ্রিয়তার রেশিওটা যদি একজনের ১০০ থাকে আরেকজনের ৯০ থাকে, সেখানে রেজিমেন্টাল ফোর্স সাহায্য করে। কিন্তু জনপ্রিয়তা একজনের আছে ১০০ আর রেজিমেন্টাল ফোর্সের জনপ্রিয়তা আছে ৫। ৫ দিয়ে কখনো এই যাকে বলে জনপ্রিয়তাকে মানে ভোটের মাঠে ফেস করা যায় না। এই বাস্তবতাটা জামাত এখন বুঝতে পেরেছে। এবং মানুষের একটা সাইকোলজি হলো, যে কোনো মানুষই আপনার বা আমার কথাই চিন্তা করেন, আমরা অনেক কথা শুনি, অনেক কথা করি, কিন্তু বাস্তবে নিজে যতক্ষণ না পর্যন্ত দুর্ভোগের শিকার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করতে চাই না। আমরা মনে করি যে উই আর রাইট। তো জামাতও যে কাজগুলো করছিল প্রথম থেকে, তারা মনে করছিল যে এটাই রাইট, এইভাবে হয়তো শেষ পর্যন্ত গন্তব্যে যাওয়া যাবে। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে, এটা আসলে কারোর নিয়ন্ত্রণে নেই। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে সবাই বুঝতেছে যে ইলেকশন করলে তারা ফেল করবে, তারপরে কেন তারা যাচ্ছে? জামাতও ফেল করবে, আওয়ামী লীগও ফেল করবে, বিএনপি ফেল করবে। মূল ব্যাপার হলো, আপনি যখন জীবনে চলতে চলতে আপনার ফিরে যাওয়ার কোনো ওয়ে থাকে না, হয় নয় ট্রাফিক। এখন আপনাকে গন্তব্যে পৌঁছতে হলে কিছু না কিছু হারাতে হবে। তা আপনি ধরে নিলেন আমার প্রাণটা আছে, এই একটু সামনে গেলে আপনি এখানে থাকলে মরে যাবেন। কিন্তু আরেকটু সামনে গেলে আপনার একটা হাত যাবে, আরেকটু গেলে আপনার পা যাবে। কিন্তু আপনি যখন গন্তব্যে পৌঁছবেন তখন অ্যাটলিস্ট আপনার প্রাণটা থাকবে। তো মানুষ ওই সেম চেষ্টাটাই করে আরকি। কিন্তু এখন আমরা যে অন্যায়গুলো ১৫ বছর যাবৎ করেছি, এই ১৫ বছরের সমস্যার কারণে অসংখ্য সমস্যা হয়েছে, যেগুলো আগামী ১৫-২০ বছর ছাড়া এই সমস্যাগুলো সমাধান হবে না। আপনার ১৫ বছরের যে সমস্যা দেখেন, এই সমস্যাগুলি কি আগে হয় নাই? আগে ছিল, সহনীয়ভাবে ধীরে ধীরে বাড়ছে, সহনীয়ভাবে বাড়ছে। বাড়ার পরেও যেমন ধরুন এরশাদ জমানা থেকে আমি ধরি, বা জিয়াউর রহমান ১৫ই আগস্ট মানে স্বাধীনতার পর থেকেই ধরি, বঙ্গবন্ধুর জমানা থেকে ধরি, তখন থেকেই মব হয়েছে, তখন থেকে ক্রস ফায়ার হয়েছে, তখন থেকে ঘুষ দুর্নীতি সবকিছু হয়েছে। কিন্তু এইগুলো সমাজে নিন্দিত হয়েছে। মানে এগুলো কখনো প্রভাব বিস্তার করে নাই। বঙ্গবন্ধু নিজেও বলছেন যে সব চাটার দলরা খেয়ে ফেলেছে। মানে এই লোকগুলো কখনো সমাজের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। হুম। আর সেই মানে একটা খুনি। এখন এখন আপনি তো বলেন ইউনুস জমানা, হ্যাঁ? এখন এই ইউনুস জমানায় এসে সেটি আরো মারাত্মক আকার ধারণ করেছে না? আপনি হবিগঞ্জের মাহাদি দেখুন, যিনি থানায় মানে থানায় বসে প্রকাশ্য বলছে যে আমি পুলিশ হত্যা করেছি। তাকে জামিন দিয়ে দিল। এই আপনি সুরভি এটা কি আপনি সুরভি এদেরকে আনলেন কেন? এগুলো তো আপনি কক্সবাজার একরাম হত্যার ভিডিও অডিও দেখেননি আপনি? একবার স্মরণ করেন তো। ইলিয়াস আলীকে যেভাবে গুম করা হয়েছে একবার একটু স্মরণ করেন তো। নারায়ণগঞ্জে যে 7 মার্ডার করা হয়েছে, এই 7 মার্ডারের সঙ্গে এই যে ছেলেটা হবিগঞ্জে যে কাজটা করেছে, আপনি এর সাথে তুলনাই তো করা যায় না। আমাদের মূল ব্যাপার হলো যে গোল্ডফিশ মেমোরি দিয়ে তো কাজ হবে না। আজ আওয়ামী লীগের লোকজন এত কিছু করার পরও রাস্তায় দাঁড়াতে সাহস পাচ্ছে না, গ্রামে গঞ্জে।
মূল ব্যাপার হলো প্রত্যেকটা জায়গাতে অপরাধটা পাহাড় সমান। এখন এই যে ছেলেরা, বাচ্চা ছেলেরা যারা আছে তারা মব করছে, গালাগালি করছে, ১, ২, ৩ আজে-বাজে কথাবার্তা বলছে। কিন্তু ইট ডাজ নট মিন এই যে আমাদের পচে যাওয়া সমাজ, দীর্ঘদিন পচে যাওয়া সমাজ, এই সমাজের উপর তো তারা দাঁড়াতে পারছে না। এই ছেলেগুলো যদি সমাজের স্ট্রাকচার থাকতো, এই ছেলের বাপ নেই। এখন এই ছেলে সমবয়সী যদি আমার একটা ভালো পরিবার থাকতো, এই ছেলেকে তো সেই পরিবারে কাজ করতে দিত না। তাহলে এই সমাজ মানে ওই যে ওই ছেলে হবিগঞ্জে ঘটনা ঘটছে, ওটা কি ইন পার্সন ধরেন কেন? হবিগঞ্জে একটা সোশ্যাল সিভিল সোসাইটি আছে, রাজনীতিবিদ আছে, ওখানে আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, সব কিছু থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটলে যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, এই ছেলে তো রাজনৈতিক লিডারদের কাছে যেত, মুরব্বীদের কাছে যেত এবং মুরব্বীরা এই জিনিসগুলো সমাধান করতো। কিন্তু তা না করে সেই ছেলে যখন গেছে, এটা তো সমাজের একটা সার্বিক পচন। আমাদের এই যেখানে আমরা এখন হয়তো অনেকে নাহিদকে গালাগালি করি, মাহফুজকে গালাগালি করি, তারপরে শেষে ওই সার্জিস, হাসনাত এদেরকে আমরা বাজে কথা বলি। কিন্তু ওদেরকে ব্যবহার করেনি, ওদের কাছে যায়নি। আপনি ওদের সাক্ষাৎকার নেন, ওরা যদি বলে দেয় অনেক মানুষের কাপড় চোপড় থাকবে না। এই রাজনৈতিক অঙ্গনের এমন কোনো বড় মানুষ নাই একটা ওদের দ্বারা টেলিফোন করিয়ে, ওদের দ্বারা একটা কন্ট্রাক্টারি নেওয়ার জন্য এই যে সমাজের মুখোশধারী এমন কোনো লোক নাই ওদের কাছে যায়নি। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবকিছু। কই আমার কাছে তো, আমি তো যাইনি সেখানে। যার জন্য এই যে আমি কথা বলতে পারছি, ওদের বিরুদ্ধে বড় বড় লোকগুলো যারা সমাজের, তারা কেন কথা বলতে পারছে না? হুম। কেউ কথা বলতে পারছে না। এর কারণ হলো ওদের ওই সময়গুলোতে নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ওদের জুতা টানছে, ওদের পা ধরেছে, ওদের মাথায় করে নিয়েছে। ওরা বলছে ওরা লিডার সমস্ত কিছু। তো এই কাজগুলো তো আমাদের সমাজে সব লোক করেছে। আবার এই যে দেখুন তারেক রহমান সাহেব আসছে, আসার সঙ্গে সঙ্গে দল বেঁধে এই যে চাটার দল কিভাবে তার কাছে সেভাবে যাচ্ছে কোনো জায়গাতে। এটা তো আমাদের একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে। শেখ হাসিনার জামানাতে আপনি তো সাংবাদিকতা করেছেন, গণভবনে যে মেলা মিলতো, একটু দেখার মতো বলেন তো, এগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। তো সেই মেলাতে আবার মেলানোর জন্য সবাই মানে নাচানাচি করছে, পোশাক পরে বসে আছে, খালি ডাক কখন থেকে পড়বে। বুঝতে পারছেন হুম। ঘটনা? কিন্তু সমস্যা হলো আগে যারা মেলা মিলিয়েছে, পাত্রপাত্রী ছিল, যাত্রা দলের নায়ক নায়িকা ছিল, তাদের মোটামুটি একটু ট্রেন আপ ছিল, ডায়ালগ মুখস্থ ছিল। এখন যারা আসছে তারা তো একেবারে কি বলবো, হিরো আলমের শিষ্য। অভিনয় করার জন্য হিরো আলমের শিষ্য হওয়ার যোগ্যতা নাই এদের। যদি গানের শিল্পী ধরেন, আর মাহফুজ সাহেবের মানে শিষ্য হওয়ার উপযুক্ত এরা না, এটিএন মাহফুজ সাহেবের শিষ্য হওয়ার উপযুক্ত না। এই লোকগুলো এখন যারা ক্ষমতায় আসবে তাদের জন্য মঞ্চ সাজায় বসে আছে। তাই বুঝেন যে কত বড় একটা বিরক্ত তৈরি হবে আগামীতে। তো তারেক রহমান এখনো খুব বেশি বক্তব্য দেন নাই। মানে নিউজ করার মতো ওনার বক্তব্য এখনো আসেনি। কর্মসূচিগুলোই এসছে। তো আপনি বলছেন যে এখন তাকে নিয়ে যে জয় জয়কার চলছে, খুব দ্রুতই তার জনপ্রিয়তায় ভাটা পড়বে। কেন বলছেন সেটি? না, মূল ব্যাপার হলো যে জনপ্রিয়তায় ভাটা পড়বে না। মূল ব্যাপার হলো আমাদের দেশের কাম টু দ্য রিয়ালিটি, হু ইজ আই অ্যাম। আমি একজন মানুষ, আমার একটা নির্দিষ্ট বয়স আছে, আমার একটা পরিচয় আছে। আর আমি এর সাথে কিছু কিছু যুক্ত হয়েছে। আমি যখন টক শোতে যাই, এই আপনার অনুষ্ঠানে আসছি, তো এরকম অবস্থা দৃষ্টে মানুষ মনে করে যে আমি না জানি হাতি হয়ে গেছি। এখন এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব লন্ডনে ১৭ বছর ছিলেন। বাংলাদেশের সব লোক তার বিরুদ্ধে, এই যে এখন যারা গেছে গালাগালি করেছে, এখন যারা এই করছে, কেউ তাকে খোঁজ নেয় নাই, তার সংসারটা কিভাবে চলে কেউ কখনো খোঁজ নেয় নাই। এখন হঠাৎ করে সেই লোকগুলো যদি তারেক রহমান সাহেবকে হিমালয়ের উপরে উঠিয়ে বিরাট কিছু বানিয়ে দেয়, তাহলে তো এটা তারেক রহমান সাহেবের জন্য একটা ডেঞ্জারাস জিনিস না?